কেন শহীদ ওসমান হাদিকেই টার্গেট করা হয়? এই দেশের আপামর জনতা লক্ষ কোটি মানুষ এই গোলামিকে পছন্দ করেন। ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য কেন আমাকে কোনো রাষ্ট্রের তাবেদারি করতে হবে? টিপুচন্দ্র দাস, যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে ওই ক্রিটিক্যাল একটা সময়ে তাকেও কিন্তু পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু তার ক্ষেত্রে কেন মানুষের নীরবতা? আর ওসমান হাদির ক্ষেত্রে কেন এত বিস্ফোরণ? ওসমান হাদি কিন্তু কোনো দলের হয়েই রাজনীতি করে নাই। কেউ ওসমান হাদিকে বলতেছে সে ছিল একটা গুরুত্বপূর্ণ গিনিপিগ। আমরা এই ৫৫ বছর যাবৎ বাংলাদেশে রাজনীতি করতেছে, রাজনীতিবিদরা রাজনীতি দেখতেছে। কিন্তু ওসমান হাদি ৫৫ বছরে একটাই আসছে। যে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। গণমানুষের মনের যত কথা আছে সেই কথাগুলো মাথা উঁচু করে সাহসের সাথে বলতে পারে। সেই আবরার ফাহাদের পরে কিন্তু আমাদের সন্তানরা থেমে যায় না। একজন হাদিকে তো হত্যা করা গেছে। কিন্তু আসলে হাজারো হাদির জন্ম ঠেকানো কি সম্ভব কিনা? কিছুতেই সম্ভব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্য হিডেন নিউজ পডকাস্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন গেস্ট হিসেবে বিশিষ্ট আলেমে দ্বীন। আমি যাকে আসলে যার আদর্শকে, যার ফিলোসফিকে ধারণ করার চেষ্টা করে থাকি, উনি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি আবু সাঈদ হাফিজাহুল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। হযরত আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে মূলত একসাথে হয়েছি, আ শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ। আসলে বর্তমান যে আমাদের ক্রান্তিকালের সময়টা যাচ্ছে, আমাদের হৃদয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। যার জন্য পুরো একটা জাতি শোকাহত এবং ১২ই ডিসেম্বর তিনি গুলিবিদ্ধ হন। তার মাথায় আর মস্তিষ্কের ভেতরে গুলি ভেদ করে যায়। এবং আমাদের কাছে মনে হয় বা আমার কাছে মনে হয় যে এই 7.65 ক্যালিবার যেই বুলেটটা এটা আমার মাথার ভিতরে এখনো বিদ্যমান, আটকে আছে। যেটা আসলে কোনোভাবে বের হচ্ছে না। ওই সময়টাতে আটকে আছি এবং আমাদের সবারই মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। খুব কষ্ট পাচ্ছি। তো হযরত আসলে আমি আপনার কাছে জানতে চাই যে একটা রেভোলিউশন এর পরে এই গভর্নমেন্ট আসলো এবং ওসমান হাদি একজন আমাদের দেখা ইনসাফের জন্য লড়াকু সৈনিক। এত রাজনীতিবিদ থাকতে বা এত আ হাই প্রোফাইল এর মানুষ থাকতে কেন শহীদ ওসমান হাদিকেই টার্গেট করা হলো? ধন্যবাদ। আসলে শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহর ঘটনাটা খুবই মর্মান্তিক। এই আঘাত শুধুমাত্র উসমান হাদির উপরে না, যারা বাংলাদেশের আপামর জনতা আছেন, সাধারণ মানুষ যারা রাজনীতি বুঝেন না, যারা দেশটাকে সুন্দর দেখতে চান, যারা যারা দেশের সর্বত্র সবার জন্য ইনসাফ দেখতে চান, প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই ঘটনায়। এবং মানুষ এত বেশি আহত হয়েছে, এত বেশি আহত হয়েছে, এত বেশি ট্রমার ভিতরে এখনো মানুষ সময় কাটাচ্ছে। আমার জানা মতে অসংখ্য মানুষ এরকম আছে এখনো স্বাভাবিকভাবে সে চিন্তা করতে পারে না, লেখালেখি করতে পারে না, খাবার-দাবার ঠিকমতো গ্রহণ করতে পারে না। আমি আমার ব্যক্তিগত কথা বলি। আমি যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়, ঐদিন আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তো যেই মুহূর্তে ওসমান হাদি গুলিবিদ্ধ, তাৎক্ষণিকভাবে আমি অনলাইনে দেখলাম যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তখন চতুর্দিকে দেখলাম এক ধরনের আ ভীতি নিয়ে মানুষের চলাফেরা, চলা করতেছে, এই গাড়িগুলো চলতেছে। তা আমি তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম এখন আর থাকাটা নিরাপদ হবে না, চলে আসি। এরপর থেকে আ অনলাইনে বিভিন্ন সংবাদ দেখছি, হত্যাকারী কে, তার সম্পর্কে টুকটাক তথ্য আসছিল। তো উসমান হাদির ভিডিওগুলো আগে টুকটাক দেখেছি, কিন্তু এই ঘটনার পরে প্রতিনিয়ত সামনে আসতেছে ভিডিওগুলো দেখছি। আমার যে মানে আঘাতের অনুভূতি সেটা দিন, দিন বাড়তে থাকলো। এটা শুধু আমার কথা না বা আমার অবস্থা না। বাংলাদেশের সাধারণ মানুষ, মেক্সিমাম মানুষ আজকে এই ট্রমার ভিতর দিয়ে তাদের দিন যাচ্ছে। গতকালকেও আমি দেখলাম আ একজন মহিলা অজুড়ে কান্না করছে। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। এটা সাধারণ কোনো ঘটনা না বা এটা সাধারণ কোনো কথা না। একজন মানুষ অনেক রকমের রোগ ব্যাধির ভিতরেও কাঁদতে পারে না। অনেক রকমের সমস্যার ভিতরে অনেক সময় কান্না আসে না। এই যে একজন মানুষের জন্য কেঁদে ফেলা, চোখ দিয়ে অঝরে পানি পড়া, এটা কিন্তু এমনিতে হয় না। মানুষের একেবারে মনের গভীরে বা হৃদয়ের গভীরে যখন রক্তক্ষরণ হয়, তখনই মানুষ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। কি পুরুষ, কি নারী, তখন মানুষের সামনে চোখ দিয়ে পানি ফেলতে থাকে। এই অবস্থাটার ভিতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের আ মেক্সিমাম মানুষ এখন। এখানে একটা বিষয় আমি পরিষ্কার করি, উসমান হাদি, শরীফ উসমান হাদি, উনাকে রাজনৈতিকভাবে ফ্রেমিং করার অনেক চেষ্টা চলতেছে। অনেকেই
আ বলতে চাচ্ছিল বা তার জীবদ্দশায় অনেকে বলছে সে জামাত শিবিরের বি টিম। কেউ বলেছে যে আমেরিকার দালাল ইত্যাদি ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওসমান হাদি তার জীবদ্দশায় তার যে আদর্শ বা তার যে লক্ষ্য সেটাকে উনি কিন্তু পরিষ্কার করে গেছেন। যারা বলতো অমুক দলের দালাল, অমুক দলের বি টিম, ওসমান হাদি কিন্তু কোনো দলের হয়েই রাজনীতি করে নাই। ওসমান হাদি নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই নির্বাচনটাও সে স্বতন্ত্রভাবে করার সিদ্ধান্ত নিয়েছিল এবং স্বতন্ত্রভাবে প্রচারণার কাজ শুরু করেছিল। কোনো দলে সে অন্তর্ভুক্ত হয় নাই, যায় নাই। এর দ্বারা প্রমাণিত হয় আসলে ওসমান হাদি কোনো দলের লোক ছিলেন না। এটা একটা বিষয়। ২ নাম্বার বিষয় হচ্ছে ওসমান হাদিকে আজকাল মানে তার নিহত হওয়ার পরে তাকে তার এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য বা তাকে নিয়ে মানুষের যে আবেগ, মানুষ আ বিভিন্নভাবে প্রকাশ করছে। মিডিয়াকে মোটার মোট আচ্ছন্ন করে রেখেছে বলা যায় ওসমান হাদি। অ্যা গোটা ২ সপ্তাহ ব্যাপী। এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যান বা যেখানেই যান শুধু ওসমান হাদির আলোচনাই হচ্ছে। এই জায়গা থেকে ওসমান হাদিকে ব্যাকফুটে অ্যা ফেলে দেওয়ার জন্য বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। কেউ ওসমান হাদিকে বলতেছে সে ছিল একটা গুরুত্বপূর্ণ গিনিপিগ। এটা আসলে মানুষ মানে আহত মানুষ কাটা ঘায়ে নুনের ছিটার মতো। আরো অনেকেই অনেকভাবে বলতেছে নির্বাচনকে আ বাধাগ্রস্ত করার জন্য কারো ষড়যন্ত্র বা কোনো রাজনৈতিক ক্ষুদ্র রাজনৈতিক দল যেগুলা যাদের ক্ষমতায় যাওয়ার খুব বেশি একটা সম্ভাবনা নাই। কেউ বলতে চাচ্ছে ওরা নির্বাচনকে আরো বেশি বিলম্বিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। আসলে এই যে কথাগুলো, এই কথাগুলো যে অনর্থক কথা, ভিত্তিহীন কথা, এই কথাগুলোর কোনো রকমের ভিত্তি নাই। তো ওসমান হাদিকে এই যে বিভিন্ন দলের এজেন্ট বা ট্যাগিং করার একটা চেষ্টা চলতেছে, এটা আমাদের জন্য আমাদের কষ্টকে আরো বাড়িয়ে দেয়। আসলে ওসমান হাদি জীবদ্দশায় যেমন কোনো দলের রাজনীতি করে নাই, বরং এই দেশের জন্য রাজনীতি করেছে এবং এই দেশের সাধারণ মানুষ, যে সাধারণ মানুষ কোনো সময় কল্পনা করতে পারত না যে আমরাও রাজনীতি করতে পারি। আমরাও দেশের জন্য প্রতিনিধিত্ব করতে পারি, মানুষের প্রতিনিধিত্ব করতে পারি। এই চিন্তাটা যাদের মাঝে ছিল না, প্রান্তিক জনগোষ্ঠী যারা ওসমান হাদি কিন্তু তাদের রাজনীতিটা করেছে। রাজনীতিটাকে এলিট সম্প্রদায়ের কাছে যে কক্ষিগত ছিল সেইখান থেকে বের করে এনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। তো এইজন্য ওসমান হাদিকে কোনো দলের ট্যাগিং দেওয়াটা আমার কাছে মনে হয় খুবই বাজে রকমের একটা কাজ হবে। এখান থেকে বিরত থাকা উচিত রাজনৈতিক ব্যক্তিদের। এরপরে হয়তোবা ওসমান হাদির ইন্তেকালের পরে কেউ তাকে নিয়ে রাজনীতি করতে পারে বা তার আবেগটাকে তাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে আবেগ তৈরি হয়েছে, সেই আবেগটাকে নিজেদের কাজে ব্যবহার করার বা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করতে পারে। তা আমি বলব এই জায়গা থেকেও নিবৃত্ত থাকা উচিত। ওসমান হাদি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিল না। গোটা বাংলাদেশের ছিল। বাংলাদেশপন্থী মানুষের ছিল। ওসমান হাদির কারণে নির্বাচনকে বিলম্বিত করার যে কথাগুলো বলা হচ্ছে, আমি এখনো পর্যন্ত যতটুকু খেয়াল করেছি, নির্বাচন ওসমান হাদি জীবদ্দশায় বলছিল নির্বাচন যথাসময়ে হতে হবে এবং নির্বাচনের তফসিলও ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। আবার ওসমান হাদির ইন্তেকালের পরে তার বিচারের জন্য যে আন্দোলনগুলো চলতেছে, সেখান থেকেও বা যারা ইনকিলাব কালচারাল সেন্টারের লোক আছে, তারাও কিন্তু নির্বাচন যথাসময়ে হওয়ার ব্যাপারে সরকারকে বলছে। তবে তারা পাশাপাশি বিচারটা যেন বিলম্বিত না হয়। এই সরকারের আমলে দুর্ঘটনা ঘটেছে, এই সরকারের আমলেই বিচারটাকে যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করা হয়। কারণ দেখেন এখানে একটা যৌক্তিকতা আছে যে এই সরকার যদি আ ক্ষমতায় না থাকে চলে যায়, নির্বাচিত একটা সরকার আসবে। তখন ওই সরকার বলতে পারে যে আগের সরকারের সময়ের দুর্ঘটনা ঘটছে সেটার দায়িত্ব আমাদের না। বা ওইভাবে গুরুত্ব নাও দিতে পারে। এইজন্য আওয়াজটা উঠতেছে। তো এটাকে আ অনেক রাজনৈতিক দল মনে করছে যে নির্বাচনটাকে পিছানোর একটা অপকৌশল এবং ওসমান হাদির ঘটনাটাকে কিভাবে মিডিয়া থেকে বা মানুষের আ আলোচনা থেকে সরিয়ে ফেলা যায় এই চেষ্টাগুলো চলতেছে। এখান থেকে অবশ্যই নিবৃত্ত হওয়া উচিত। আমার মতে রাজনৈতিক যত দল আছে সবাই যদি এই একটা বিচারকে নিশ্চিত করতে পারে, তাহলে দেশের মানুষ মনে করবে না আমরা আধিপত্যবাদ থেকে মুক্ত। আমরা একটা স্বাধীন দেশের মাঝে আছি। আমরা আ এখন স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং নির্বাচনটা আরো আনন্দমুখর হয়ে উঠবে। যাই হোক যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটার ব্যাপারে আমি বলি
যে উসমান হাদিকেই কেন টার্গেট করা হলো? উসমান হাদিকে টার্গেট করা হয়েছে দেখেন, উসমান হাদি এই বাংলাদেশে এমন একটা রাজনীতির সূচনা করেছিলেন যার কারণে প্রতিষ্ঠিত আধিপত্যবাদ এবং বিভিন্ন যে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী ছিল, তাদের সবার উপরে বা তাদের সবাই ওসমান হাদির এই রাজনীতির চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিল। যেই কারণে ওসমান হাদি এমন একটা ফিগার হয়ে দাঁড়িয়েছিলেন যে আ ওনার রাজনীতিটা বা রাজনৈতিক দর্শনটা একই সাথে বহিঃশত্রুর আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন তার আ সোচ্চার ভূমিকা ছিল, পাশাপাশি বাংলাদেশে দুর্নীতি, অপশাসন, জুলুম, নিপীড়ন, কালচারাল ফেসিজম যেই বিষয়গুলো শুধুমাত্র কোনো একটা দলের মাঝে সীমাবদ্ধ না, বাংলাদেশের সিস্টেমের ভিতরে একেবারে বদ্ধমূল হয়ে আছে। যেই অপশাসন, ওই সকল বিষয়ের বিরুদ্ধে যখন ওসমান হাদি কথা বলতে লাগলেন, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে, সাধারণ মানুষের একজন নেতা হয়ে, তখন এটা আ চ্যালেঞ্জের মাঝে ফেলে দিয়েছিল আপনার রাজনৈতিক বড়, বড় নেতাদেরকে, এরপরে সরকার ব্যবস্থাকে, এরপরে আপনার বিভিন্ন বাহিনীকে, এরপরে কালচারাল অঙ্গনে যারা কাজ করে, সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে, যারা সবসময় একটা আধিপত্যবাদী শক্তিকে পুষে লালন-পালন করে বা কালচারালি মানুষের মাঝে জিইয়ে রাখে। এই যে যতগুলো শক্তি আছে সবগুলো শক্তি চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল ওসমান হাদির। যেই কারণে ওসমান হাদিকে অন্য সকল রাজনৈতিক নেতার চেয়ে বেশি হুমকি মনে করা হইছে। আর এটাই স্বাভাবিক, যে যত বড় হুমকি হয়ে দাঁড়ায়, যে যত বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তাকেই তো মানুষ সর্বপ্রথম সরায় দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় এজন্যই ওসমান হাদিকে এই লাইমলাইট থেকে বা তার এই যে জীবন আছে, জীবন থেকে সরিয়ে দেওয়ার এই ষড়যন্ত্রটা করা হয়েছে। কিছু মানুষ আছে যারা আসলে ক্ষণজন্মা। তারা স্রোতের বিপরীতে চলে। আমরা যদি লক্ষ্য করি যে নেলসন ম্যান্ডেলা, গান্ধীজি, ম্যালকম এক্স, ওসমান হাদি এরা যুগে, যুগে তৈরি হয় না কিন্তু যুগে, যুগে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো না কোনো একটা সন্ধিক্ষণের জন্য পাঠায়। এরা মূলত কোয়ালিটি পিপল যারা এই সমাজ ব্যবস্থা যেটা জংধরা সমাজ ব্যবস্থা যে অনেক বছর ধরে জং ধরে আছে সেটাকে তারা একদম ছিঁড়ে-ফিরে দেয়। এ সমস্ত মানুষ প্রতিটা মানুষই দেখবেন আপনি হত্যা করা হয়েছে তাদেরকে। আপনি যদি নেলসন ম্যান্ডেলার কথা বলেন, উনাকেও কিন্তু প্রায় দীর্ঘ কারাবাস করতে হইছে বা জীবিত অবস্থায় তাকে কারাবন্দী করে রাখা হইছে। আমাদের সবার ভিতরে একটা ওসমান হাদি আছে কিন্তু এটা আসলে ঝিমিয়ে আছে। মৃত একটা অবস্থা। যখন ওসমান হাদি যে হুম। কথাগুলো বলছে সেটা যখন আমরা শুনলাম আমাদের এগুলো মৃত ওসমান হাদিটা জীবিত হয়ে গেছিল। আমরা তো এর আগেও বহুত মৃত্যু দেখছি যারা এরকম রাস্তাঘাটে খুন হইছে, পাথর চাপা দিছে। কারো জন্য তো আমাদের হৃদয়ের অবস্থা এরকম হয় নাই। কেন ওসমান হাদির জন্যই। এই বর্তমান যে গভর্নমেন্ট এটাকে ইন্টারিম যে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট এটা কিন্তু ৮-১০ টা গভর্নমেন্ট যে একটা সরকারের ৫ বছর মেয়াদ শেষ হইলো আবার আসলো আ বা আবার শেষ হইলো তারা ৬ মাস ১ বছরের জন্য আসলো। এই সরকারটা কিন্তু আসলে তেমন না। যেটা বিপ্লবী, যেটা একটা রেভলিউশন এর মাধ্যমে আ শত, শত হাজার, হাজার মানুষের রক্তের উপর দিয়ে এটা আসলে একটা ফ্যাসিবাদের পতনের পরে এই গভর্নমেন্টের আমলে এরকম ভয়ংকর একটা হত্যাযোগ্য বিষয় আসলো। এবং কোন মানুষটার বিষয়ে আসলো? যে পুরো জনতার কণ্ঠস্বর ছিল। আমরা কিন্তু সরকারের বিন্দুমাত্র ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এটাকে কোন দৃষ্টিতে দেখবেন এই দেখেন আসলে বিপ্লবী সরকার হওয়ার জন্য সরকারে যারা থাকবে তাদেরও তো বিপ্লবী হওয়া উচিত। আমাদের এখানে একেবারে গোড়াতেই একটা গলদ হয়ে গেছে। সরকার হিসেবে আমরা এমন ব্যক্তিদেরকেই এখানে নির্বাচন করেছি বা করা হয়েছে যাদের গায়ে বিপ্লবের হাওয়া লাগে নাই। এটা সর্বপ্রথম ভুল ছিল। যে রোগী সে যে পীড়িত, সে পীড়ার অনুভবটা বা পীড়ার কষ্টটা যেভাবে অনুভব করবে, যে পীড়িত না সে কিন্তু সেই অনুভূতিটা পাবে না বা তার এই অনুভবটা থাকবে না। আজকে বাংলাদেশে যারা ১৬-১৭ বছর ফ্যাসিজমের ভিতর দিয়ে কাটাইছে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ হয়েছিল। নাভিশ্বাস শুরু হয়ে গেছিল মানুষের। রাজনৈতিক ব্যক্তিদের মানে রাজনৈতিক ব্যক্তিরা একেবারে হতাশ হয়ে গিয়েছিল। হয়তোবা আমাদের জীবদ্দশায় এই হতাশা নিয়ে অনেক বড়, বড় রাজনৈতিক ব্যক্তিরা ইন্তেকাল পর্যন্ত করছে। অনেককে ফাঁসি দেওয়া হইছে। তো ওই যে দম বন্ধ হয়ে যাওয়ার যে আ অনুভূতিটা বা কষ্টটা যাদের গায়ে লাগে নাই, তাদের দ্বারা তো আসলে ও ওই ফ্যাসিজমকে সরানোর বা সমূলে উৎপাটন করার যে কার্যক্রম, তাদের কাছ থেকে সেটা পাওয়ার তেমন আশা করা যায় না। আমাদের
আ এই গভর্নমেন্টটা আসলে এমন লোকদের দিয়েই তৈরি হইছে যাদের গায়ে এরকম বাতাস খুব বেশি একটা লাগে নাই। বা যারা বেশিরভাগই দেশের বাইরে ছিল বা এনজিও কর্মচারী ছিলেন। যেই কারণে তাদের কাছ থেকে আমরা ওই সাড়াটা পাচ্ছি না। বা আমরা আমাদের যে এক্সপেকটেশন আমরা বা সাধারণ মানুষ এই দেশের মানুষ হিসেবে শুধু আমাদের না দেখেন আওয়ামী লীগ আ বিতাড়িত হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে বিপ্লবের আ ওই ফসল হিসেবে আওয়ামী লীগকে আমরা আ মানে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করতে পেরেছি। কিন্তু সেই আওয়ামী লীগই কল্পনা করত এবং তাদের বক্তৃতায় কিন্তু একাধিকবার বলেছে। কারণ ওই যে আমরা একটা বাংলায় কথা বলি না? কানার তো মনেই জানা। তো তারা জানতো তারা যেই পরিমাণের অপকর্ম করছে, সেই অপকর্মের যদি সাংবিধানিকভাবেও শাস্তি নিশ্চিত করা হয়, তাইলে তাদের হাজার, লাখ নেতাকর্মীর আ যাবজ্জীবন কারাদণ্ড, কারো মৃত্যুদণ্ড হওয়ার কথা। এটা তারা কিন্তু একাধিকবার বক্তব্যের মাঝে প্রকাশও করেছে। তো সরাসরি আসামি যারা, তারা যেই তাদের অপরাধের শাস্তি যেটা তারা ধারণা করত, সেই শাস্তিটাও কিন্তু আমাদের এই সরকার নিশ্চিত করতে পারে নাই। বরং তারা উল্টা দেখছে যে আমাদের জন্য তো পরিবেশ আমরা যতটা খারাপ মনে করছিলাম এই দেশে এত খারাপ হয় নাই। আমরা তো এই দেশে আবারও কি করতে পারি? পুনর্বাসিত হইতে পারি, রাজনীতিতে ফিরে আসতে পারি এবং সেই চেষ্টা অলরেডি হচ্ছে এবং ওই যে তাদের মাঝে একটা নতুন করে আশা জেগেছে, আমরা এই দেশে আবার আ দাঁড়াইতে পারি এবং আ আপনার অল্প কিছুদিন হয়তোবা একটু আ কার্যক্রম সীমিত রাখতে হবে। কিন্তু সুযোগে আমরা নিজেদেরকে জানান দিয়ে এক পর্যায়ে আবার আগের মতো মূল আ রাজনীতিতে ফিরে আসতে পারি। এই ধারণাটা থেকেই কিন্তু তাদের বিভিন্ন রকমের মাঝেমধ্যেই মিছিল হচ্ছে। মাঝেমধ্যে আপনার বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডগুলো করে বেড়াচ্ছে। এবং এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডেরই একটা হচ্ছে গিয়ে ওসমান হাদির আজকে শাহাদত। তো এই বিপ্লবী সরকারটা করা যায় নাই। এবং তারা এই যে নির্লিপ্ততা বর্তমান গভর্নমেন্টের আ বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, তাদের কথা থেকে যেটুকু বুঝে আসে, তারা বলতে চাচ্ছে যে সামনে একটা নির্বাচন। এই নির্বাচনটা হয়ে গেলে বা নির্বাচনটা দিয়ে দিলে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসবে। তারা সবকিছু করবে। আমরা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মাধ্যমে সবকিছু করা সম্ভব না। এরা কিছুটা দায় এড়ায়া কিংবা গা বাছায়া একটা এরপরে আমি ২-৩ দিন আগে আর যে 'কিবরিয়ার' যে শো আছে, সেখানে আমাদের চিফ আ অ্যাডভাইজর যিনি প্রধান উপদেষ্টা, তার যে প্রেস সচিব আছে, হ্যাঁ? শফিকুল আলম, তার বক্তব্য শুনছিলাম অবাক হয়ে। উনি বলতেছিলেন যে, "আসলে একটা ইন্টারিম সরকারের কি করার আছে? আমরা তো নিয়ন্ত্রণ করতে পারছি না।" আসলে দেখেন উনি বলতে চাচ্ছেন যে একটা দেশকে গভর্নমেন্টকে বা একটা সরকারকে নিয়ন্ত্রণ করার জন্য আ সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ জরুরি। তো রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করলে কি আসলে দেশে আইনের শাসন বা নাগরিক নিরাপত্তা নিশ্চিত হয় নাকি আরো অনিশ্চিত হয়ে পড়ে? বেশিরভাগ রাজনৈতিক নেতাই তো কারো কাছে বিশেষ করে সরকারের কাছে তারা দায়বদ্ধ না। জবাবদিহি করতে বাধ্য না। তারা তো বরং নিজেদের ক্ষমতা খাটিয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করতে পারে। একটা সরকারের কাছে তার ফোর্স আছে। পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, এরপরে বিজিবি আছে। এরপরে আপনার ইন্টেলিজেন্স আছে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা। এই সকল সংস্থার মাধ্যমেই তো সরকার দেশে শান্তি শৃঙ্খলা, হ্যাঁ? আপনার নিশ্চিত করবে। কিন্তু আমাদের এই সরকার অসহায়ত্ব প্রকাশ করতেছে বলতে চাচ্ছে যে, "আমরা তো আসলে ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের ক্ষমতা বা কার্যক্ষমতা সীমিত।" কার্যক্ষমতা সীমিত হইতে পারে। আপনারা সিদ্ধান্ত হয়তোবা অনেক কিছু নিতে পারবে না। কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং যেকোনো দুর্ঘটনাকে বা সম্ভাব্য কোনো রকমের দুর্ঘটনাকে এড়ানোর দায়িত্ব তো আপনাদের। এটা তো আর পরবর্তী গভর্নমেন্ট আইসা করে দিবে না। আমার মনে হয় এই সরকারের মাঝে এক ধরনের হীনমন্যতা বা দুর্বলতা আছে এবং আ ইদানিং যে জিনিসটা আরো বেশি খুব দুঃখজনকভাবে খেয়াল করতেছি যে এই সরকার মোটামুটি হাল ছেড়ে দিয়েছে।
এবং যেই রাজনৈতিক দলটা ক্ষমতায় আসার মতো বেশি সম্ভাবনা আছে, মনে করতেছে যে এই দলটা ক্ষমতায় আসবে, আমরা আ এই কয়েকটা দিন সময় পার করে তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাই। তো এই যদি হয় একটা সরকারের অবস্থা, তাদের মাধ্যমে আগামী নির্বাচনটা ফেয়ার, নির্বিঘ্ন, হ্যাঁ? ভয়মুক্ত নির্বাচন কিভাবে হবে? আমি এখানে আস্থা পাচ্ছি না। একদম সহজ একটা সরল প্রশ্ন যে আমরা আসলে প্রকৃতপক্ষে স্বাধীন হব কবে? আমরা ভারতের আধিপত্যবাদ এটা থেকে কিন্তু মুক্ত বিন্দুমাত্র হইতে পারলাম না। আমরা যদি খেয়াল করি যে শহীদ ওসমান হাদির যে খুনি, সে কিছুদিন আগে অস্ত্রসহ গ্রেফতার হইছে। এই মানুষটা জামিনে ছাড়া পাইছে। এই বিপ্লবী সরকার তাকে ছাড়াইছে বা স্কপ করে দিছে অবশ্যই। তো সে ভারতে চলে গেছে। ওইখান থেকে এসে আমার ভাইয়ের মাথায় গুলি করল। আবার নাকি সীমান্ত পাড়ি দিয়ে চলে গেল। মানে আমরা কতটা মেরুদণ্ডহীন একটা দেশে আছি, কারা আমাদেরকে পরিচালিত করতেছে। চিন্তা করা যায় এটা। যে আমার ভাইকে গুলি করে সে আবার সুন্দর করে চলে যাচ্ছে। আমি জানি না যে আসলেই সে চলে গেছে কিনা, কিন্তু বিষয়টা এভাবেই সাজানো হয়েছে। এটার ভিতরে হয়তো বড় চক্রান্ত থাকতে পারে। তো আসলে আমরা আসলে কি স্বাধীন হইতে পারবো কোনদিন? শহীদ ওসমান হাদির এই মৃত্যু কি আমাদের ভেতরে বিপ্লবী যে আমরা তো আসলে কি বলে এটাকে সেলফিশ জাতি বা আমরা ভুলে যাই। একটা ঘটনা যত বড় ঘটনাই হোক অতীতে আমরা ভুলে যাওয়ার অভ্যাস আছে। তাই না? তো আমরা আসলে কি এটাও আমরা ধারণ করতে পারবো? নাকি আমরা ওই বরাবরের মতোই আবার ভুলে যাবো? এবং এগুলো আসলে জাস্ট আমাদের একটা সাময়িক আবেগ হিসাবে কাজ করবে। একটা সময় পার হবে। ব্যাস আবার আগের মতোই সব হবে। গোলামির জিন্দেগি আবার চলবে। আমরা একটা সেফ জোনে থেকে আমার পরিবার-পরিজন নিয়ে আবার সেফ জোনে থেকে একটা চাকরি খুঁজবো ভালো। একটা ভালো ভাবে কিভাবে আমার ফ্যামিলিকে নিয়ে আমার লাইফটা লিড করব। জাস্ট এভাবেই আমাদের জিন্দেগি চলে যাবে কিনা? আমার কাছে মনে হয় যে মানুষ তো ভুলে যায়, এটা মানুষের প্রকৃতি। আদম আলাইহিসসালাম ভুলে গিয়েছিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর সময় আলাস্তু বিরাব্বিকুম বলে পাঠাইছিলেন। আমরা ওইখানে হা বলে আসছিলাম, আইসা ভুলে গেছি। হ্যাঁ? আদম আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামকে, হ্যাঁ? নিজের হায়াত থেকে ৪০ বছর দিয়েছিলেন। এরপরে যখন আজরাইল আসছেন জান কবজ করার জন্য, বলল, "আমার তো এখনো ৪০ বছর হায়াত আছে।" ভুলে গেছেন উনি যে তার সন্তান দাউদ আলাইহিসসালামকে দিয়েছিলেন ৪০ বছর। তো এটা আমাদের প্রকৃতির মাঝে আছে ভুলে যাওয়া। তবে দেখেন, ভুলে যাওয়া এটা সাধারণ আ মানুষ বা মেক্সিমাম মানুষের অবস্থা হইলেও, এই যে এই বিষয়গুলো বা এই যে চেতনাগুলো, এগুলা কিন্তু ভিতরে থেকে যায়। মানুষ বা মোমেন বা ইমানি চেতনা বা ইনসাফের যে চেতনা আছে, এগুলা হচ্ছে বারুদের মতো। হয়তোবা এখান থেকে সবসময় আগুন জ্বলে না, কিন্তু ঘষা লাগলে ঠিকই আবার জ্বলে উঠে। তো ওসমান হাদি আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ১৯৭১ সালে। আ প প ৫৫-৫৩ বছর আগে, তাই না? এরপরে এরও আগে ১৮৫৭ সালে, ১৭৫৭ সালে সময়ে, সময়ে কিন্তু আমরা আধিপত্যবাদ বা আপনার আ আমাদের যারা গোলাম বানিয়ে রেখেছিল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আবার লম্বা সময় গেছে যেখানে আমরা কাউকে দেখি নাই। লড়াকু সৈনিক হিসেবে কাউকে দেখি নাই। আবার আ মাঝে মধ্যে ১০০ বছর পরে, ৫০ বছর পরে এরকম ওসমান হাদি বা এরও আগে আরো আমাদের অনেক বীরদের কথা আমরা জানি। তারা এসেছিলেন। তো আমার মনে হয় ওসমান হাদিকে বেশিরভাগ মানুষ ভুলে যাবে। কিন্তু তার এই যে আত্মদান দেশের জন্য, ইনসাফের জন্য, হ্যাঁ? ফেসিবাদের বিরুদ্ধে তার যে আ জোরালো ভূমিকা এবং কঠোর অবস্থান, এটা স্তিমিত হয়ে হলেও থেকে যাবে ভিতরে এবং ক্ষণে, ক্ষণে মাঝে মধ্যেই আ বারুদের ঘর্ষণে আবার সেটা জ্বলে উঠবে। আজকে হাজারো মা কিন্তু বলতেছে, "আমি আমার সন্তানকে ওসমান হাদি বানাইতে চাই।" আমরা জানাজার মাঝে দেখেছি, "আমরা সবাই হাদি হব" স্লোগান দিচ্ছে। বিভিন্ন এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায়, এরপরে বিভিন্ন যে প্রতিবাদ সমাবেশগুলো হচ্ছে, সব জায়গায় মানুষ বলতেছে, "আমরা কি হব? হাদি হব।" তো এই যে হাদি হওয়ার একটা চেতনা জ্বলে উঠেছে, মানে চেতনা তৈরি হইছে মানুষের মাঝে। এটা আ মাঝে মধ্যে থেমে গেলেও হাজার, হাজার লাখ, লাখ সন্তানের মাঝে ২ টা ৪ টা হাদি হইতেই থাকবে। দেখেন আবরারের ঘটনা ঘটছে। আবরার ফাহাদ বুয়েটে শাহাদাত বরণ করল। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়া। সে আবরার ফাহাদের পরে কিন্তু আমাদের সন্তানরা থেমে যায় নাই। চলতেছে।
আবরার ফাহাদ শহীদ হইল, আবু সাঈদ শহীদ হইল, মুগ্ধ শহীদ হইল। ২৪-এর যে আন্দোলন আছে, এই আন্দোলনে প্রায় ১৫০০ মানুষ শাহাদাত বরণ করলো। আমাদের শহীদ ওসমান হাদি উনি শাহাদাত বরণ করলেন। এই ধারা কিন্তু চলতে থাকবে। আমি একটা কথা বলি যে আমাদের একটা দারুণ ব্যাপার এখানে ঘটে গেছে আমাদের এই বর্তমান প্রজন্মের মাঝে। এরা শাহাদাতের স্বাদ পাইয়া গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, আবরার মারা গেল, হ্যাঁ? আপনার আবু সাঈদ নিহত হইলেন, মারা গেলেন, শহীদ হইলেন। আরো শত, শত মানুষকে মেরে ফেলা হইল। কিন্তু আমাদের সন্তানরা কি এই মৃত্যুর ভয়ে ঘরে বসে গেছে আইসা? নাকি তারা যখন যেটার প্রতিবাদ করার দরকার, রাস্তায় নামার দরকার, নামতেছে কিন্তু। এই জায়গাটা থেকে আমি আশাবাদী যে শরীফ ওসমান হাদি মারা গেলেও তার যে চেতনা, তার যে আদর্শ, তার যে শিক্ষা, সেটা আমরা মেক্সিমাম ধারণ না করতে পারলেও আমাদের নতুন প্রজন্ম আ বারবার এটাকে নিয়ে সামনে আসবে। আমি আশাবাদী হইতে চাই আরকি এই বিষয়ে। লড়াই না করতে, করতে মানুষ লড়াই করে ভুলে যায়। যেমন পরিশ্রম না করতে, করতে পরিশ্রম যে সে করতে পারে, একটা মানুষের যে কি ক্যাপাবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে, সেটা সে যেমন ভুলে যায়, লড়াইয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা। কিন্তু যখন শাহাদাতের রক্ত ফিনকি দিয়ে আমরা চোখে দেখতেছি, তো আসলে এটা আর থামার কথা না। আশাবাদী ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহর এই শহীদের এই রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ এই জাতি ইনসাফ প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই যে শহীদ ওসমান হাদি রহিমাহুল্লাহর জানাজায় এই লাখো, লাখো মানুষের সমাগম, এটা আসলে কি বার্তা দেয়? এটা কি কেবল একটা শোক? নাকি এটা মানুষের প্রতিবাদের একটা বিস্ফোরণ? আসলে দেখেন, আপনি যখন মানুষের জন্য হয়ে যাবেন, তখন সব মানুষ আপনার। ওসমান হাদির রাজনীতিটা ছিল গণমানুষের জন্য, সাধারণ মানুষের। আমাদের দেশে একটা সমস্যা আছে বা বিশেষ করে আমরা যারা সেই ব্রিটিশ থেকে, ব্রিটিশের যে আ কলোনিজম আছে, ওইগুলা থেকে আমরা যারা স্বাধীন হয়েছি, তো আমাদের মাঝে একটা দাসত্বের মন মানসিকতা এখনো রয়ে গেছে। আমাদের এলিট শ্রেণীর মানুষ বা আমাদের এই দেশগুলোতে যারা রাষ্ট্র পরিচালনা করে, রাজনীতিটা করে, এদের মাঝে বা বিশেষ করে মিডিয়া, মেইনস্ট্রিম অনেক মিডিয়া, এগুলার মাঝে গোলামির একটা শৌখিনতা আছে। এরা শৌখিন গোলাম, হ্যাঁ? ব্রিটিশ বা তাদের যে আ আপনার ছায়া শাসন আছে, সেটার গোলামি করতে তাদের একটা ভালো লাগা কাজ করে। ও আবার আপনার এই দেশের রাজনীতিগুলো কুক্ষিগত হয়ে আছে অভিজাত কিছু মানুষের কাছে। অভিজাততন্ত্র বলা যায় যে, বাংলাদেশে গণতন্ত্রের আড়ালে অভিজাততন্ত্র চলতেছে, অভিজাততন্ত্র। যে কারণে দেখবেন এই যে আমাদের আ এই জুলাইয়ের যারা নবীন তরুণ রাজনীতিবিদ, তারা যখন রাজনীতিতে আসছে, তখন অনেকেই বলাবলি করতেছে হাঁটুর বয়সের ছেলে, হ্যাঁ? বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে। মানে মানতে পারতেছে না একটা সাধারণ ছেলে ইউনিভার্সিটিতে মাত্র পড়াশোনা করছে। ডাউল ভর্তা খাইয়া জীবন কাটাইছে। এই ছেলেটা রাজনীতি করবে, ২ দিন পরে এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, রাষ্ট্র পরিচালনায় চলে আসবে। এটা মানতেই পারতেছে না। মানে হচ্ছে গিয়া এখানে আপনার আমি দাসত্ব করব, গোলামি করব একজন অভিজাত ব্যক্তির। কিন্তু একজন সাধারণ মানুষ যে আমার সাথে বন্ধু হয়ে থাকবে, হ্যাঁ? বা যে আমাকে সার্ভ করবে, সেবা দিবে, আমাকে তার থেকে বেশি প্রায়োরিটি দিবে, সেই ব্যক্তিগুলোকে আমরা গ্রহণ করতে পারতেছি না। আমরা মনে করতেছি যে আমি গোলামি করব কার? একজন এলিটের, একজন অভিজাতের। এই যে গোলামির একটা রাজনীতি ছিল, ওসমান হাদি কিন্তু রাজনীতিটাকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিচ্ছে এবং সে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে। এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত মানুষদের মাঝে যারা ন্যায়পরায়ণ, যারা ইনসাফকে চায়, যারা একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়, তাদের সবার প্রতিনিধিত্ব করছে ওসমান হাদি। যেই কারণে ওসমান হাদির মাঝে মানুষ এমন একটা সম্ভাবনা দেখেছে, যেটা অন্যান্য রাজনীতিবিদদের মাঝে পায় নাই। আজকে ওসমান হাদি তো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। উঠে আসছে। হ্যাঁ? অল্প কিছুদিন হইল। মাত্র ১.৫ বছর যাবৎ তার পরিচিতি। এর আগে তো তাকে কেউ চিনতও না। তো এর চেয়ে যারা মনে করেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাজনীতি করতেছে বা দেশের বিভিন্ন বড়, বড় পদে থেকে কাজ করতেছে, তাদেরকে কেন্দ্র করে কিন্তু মানুষের এই আবেগ তৈরি হওয়া হবে না।
যারা মারা গিয়েছে অনেকের ক্ষেত্রে হয় নাই। আবার ভবিষ্যতে যদি কেউ মারা যায় তাইলেও এই আবেগটা তৈরি হবে না। এখন ওসমান হাদিকে কেন্দ্র করে এই আবেগ কেন তৈরি হইছে মানুষ? আবেগ তৈরি হইছে এই যে কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলছেন না? আমি আমার নিজের ভিতরে বা প্রত্যেকটা মানুষ নিজের ভিতরে একজন ওসমান হাদিকে ধারণ করে। কিন্তু সে ওসমান হাদির যে সাহস ছিল, হ্যাঁ? তার সবার সামনে নিজেকে প্রকাশ করা, তুলে ধরা নিজের বক্তব্যটা, নিজের দাবিটা একেবারে পরাশক্তির সামনেও প্রকাশ করতে যে ভয় না পাওয়া, নির্ভীকতা, এই বৈশিষ্ট্যটা, এই গুণটা হয়তোবা আমাদের মাঝে এবং আমাদের মতো হাজারো মানুষ যারা আছে, যারা ইনসাফ চায়, অন্যায়ের বিচার চায়, একটা শান্তিপূর্ণ দেশ চায়, অ্যা ন্যা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়। আমরা বলতে পারি না। আমাদের ভিতরে সেই ওসমান হাদিকে আমরা বের করে আনতে পারি না। কিন্তু ওসমান হাদি তার সাহসের কারণে, অকুতোভয় হওয়ার কারণে সে নিজেকে এভাবে মেলে ধরতে পারছে। তো যখন ওসমান হাদি আমার মনের কথাগুলোই বলতে লাগলো, তখন আমি আমার ভিতরে কিন্তু ওসমান হাদিকে আবিষ্কার করতে পারছি। তো এই ওসমান হাদি যখন মারা গেছে, এই যে আপনার রাজনীতি করে মাঠ পর্যায়ে আমরা যাদেরকে দেখি, বিভিন্ন মিটিং, মিছিল, সমাবেশে হাজির হয়। বাংলাদেশের আ মা যারা আমি বলি অ্যাডাল্ট যারা ভোটার সাধারণ একেবারে যারা কিশোর, শিশু ভোটার হয় নাই, তাদেরকে বাদই দিলাম। শুধু ভোটার বাংলাদেশে যদি আমরা ১২ কোটি বা ১৩ কোটি মানুষ ধরি, সেই ভোটারগুলোর মাঝে ১ কোটি মানুষ কি মাঠ পর্যায়ে রাজনীতি করে? করে না। আপনি ১ কোটি মানুষকে মাঠে অ্যাক্টিভ থাকতে দেখবেন না। তার মানে হচ্ছে গিয়া আমাদের দেশের মেক্সিমাম মানুষই হচ্ছে নীরব। কোন দলের পক্ষে হয়ে সে কিন্তু মাঠে সরব না। এই যে সরব না যেই মানুষগুলো, সেই মানুষগুলোর মাঝে বেশিরভাগ মানুষই চায় একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, হ্যাঁ? ন্যায়সঙ্গত রাষ্ট্র যেখানে নিপীড়ন থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, হ্যাঁ? ঘুষ, দুর্নীতি থাকবে না। একজন নাগরিক মাথা উঁচু করে চলতে পারবে। রাষ্ট্রের যেকোনো সেবা সে কোন রকমের হয়রানি ছাড়া নিতে পারবে। এই শান্তি অ্যা যারা চায়, শান্তি পছন্দ করে, হ্যাঁ? এই জাতীয় মানুষগুলোর মা তাদের রাজনৈতিক যে স্বপ্নের নেতা, সেইরকম নেতা প্রতিচ্ছবি বা সেইরকম নেতা হিসেবে তারা ওসমান হাদিকে পেয়েছে। যে কারণে এই মানুষগুলো মাঠে ময়দানে আ রাজনীতি না করলেও যখন ওসমান হাদি মারা গেছে, তার এই বক্তব্যগুলোর মাধ্যমে তারা নিজেদের প্রতিনিধিত্ব আবিষ্কার করছে। যে এই লোকটা তো আ আমার কথাই বলত। আমি যেই চিন্তাটা করি, আমি যেই চেতনাটা লালন করি, আমি যে আদর্শটা লালন করি, সে তো সেই কথাটাই বলত। তো এই লোকটা মারা যাওয়া মানে আমার ভিতরের একটা সত্তা মরে যাওয়া। এই আবেগটা থেকে, এই বোধটা থেকে বেশিরভাগ মানুষ রাস্তায় নেমে আসছে। মানে তার জানাজায় হাজির হইছে, লোক সমাগম হইছে। দেখেন, আজকে যদি উসমান হাদির মতো আরো ৫০ টা মানুষ মাঠে থাকতো, রাজনীতিটা করত, তাইলে কিন্তু উসমান হাদিকে কেন্দ্র করে একচেটিয়া এই আবেগ মানুষের মাঝে তৈরি হইত না। আমরা এই ৫৫ বছর যাবৎ বাংলাদেশে রাজনীতি করতেছে, রাজনীতিবিদরা রাজনীতি দেখতেছে। কিন্তু উসমান হাদি ৫৫ বছরে একটাই আসছে। যে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। গণমানুষের মনের যত কথা আছে সেই কথাগুলো মাথা উঁচু করে সাহসের সাথে বলতে পারে। এরকম নেতা না পাওয়ার কারণে ওসমান হাদিকে কেন্দ্র করে মানুষ এতটা আবেগপ্রবণ হইছে এবং তাকে শেষ বিদায় জানানোর জন্য নিজের পকেটের টাকা খরচ করে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে জানাজায় আইসা হাজির হইছে। এইখান থেকে আমরা যে বার্তাটা পাই, ২ ধরনের বার্তা পাই। একটা হচ্ছে আমাদের দেশে সৎ, নীতিবান দেশের মানুষ, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে রাজনীতি করার লোকের একেবারেই অভাব, খুবই অভাব। শূন্যতা আছে। এটা একটা হতাশার জায়গা। তো এই জায়গাটায় আমাদের আ চিন্তা করার দরকার যে ওসমান হাদির মতো সৎ, নির্ভীক রাজনীতিবিদ কেমনে তৈরি করা যায়। ২ নাম্বার একটা শিক্ষা আমাদের যারা রাজনীতিবিদ আছে মাঠে ময়দানে কাজ করতেছে তারা এখান থেকে নিতে পারে যে আমি ৫০ বছর পর্যন্ত এমপিগিরি করলাম, মন্ত্রীগিরি করলাম। এর দ্বারা লাভ কি? প্রত্যেক এমপি মন্ত্রী তো চায় যে জনগণ আমার কথা বলুক, আমার ভক্ত হোক। তো ওসমান হাদির যে গণমুখী রাজনীতিটা আছে, সাধারণ মানুষের যে রাজনীতিটা আছে,
সেই রাজনীতিরা যদি তারা নিজেরা ধরতে পারে, ধারণ করতে পারে, তাইলে উসমান হাদির জন্য আজকে মানুষের যেই ভালোবাসা, সেই ভালোবাসাটা তারাও লাভ করতে পারে। আমাদের যে আ চিন্তাভাবনা বা বিশেষভাবে আমরা মুখে, মুখে বলি যে আমরা দেশকে আসলে অনেক ভালোবাসি। কিন্তু আল্টিমেটলি এটা আমরা কতটুকু ধারণ করি, ধারণ করার মতো আমি ব্যক্তিগতভাবে আমাকে মানুষ হয়তোবা এটা বললে কিভাবে নিবে আমি জানি না। বাকি দেশের জন্মের পর থেকে যে কারাপশন, যে দুর্নীতি, এই যে জঘন্য হালাত দেখছি, মানে এই দেশটার প্রতি যে ভালোবাসা থাকবে জন্মস্থান বা এখানে জন্ম বাকি এটার প্রতি খুব সুন্দর দৃষ্টিভঙ্গি কখনোই ছিল না। বা এটা যে পরিবর্তন সম্ভব বা পরিবর্তনের চিন্তা করতে পারবো, এইটাও কল্পনা করতে পারতাম না। এইটাও সাহসে আসতো না যে এই দেশ চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আমরা আল্টিমেটলি হতাশ ছিলাম। কিন্তু ওসমান হাদির মতো রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা মানে এমন একজন মানুষকে পাঠাইছে যিনি আসলে বুঝাইছে না, তিনি আমাদের চিন্তা 360 ঘুরে গেছে আমাদের। যে তিনি আসলে এমনভাবে কথা বলছে, উনি কিন্তু কোনো স্পেসিফিক একটা দল দেখানো যাবে না যে উনি ওইটার আ গোলামি কইরা গেছেন। উনি সবার প্রতিটা এনসিপি উনি তো এই যে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি অবদান যারা বলেন এনসিপি, সবাই মিলেই করছে কিন্তু এনসিপি এটার ক্রেডিটটা নিতে চায়। যেমন ওসমান হাদি বলছিল যে যেমন ৭১ এর ক্রেডিট আওয়ামী লীগরা নিতে চায়। তো কাউকে কিন্তু সে ছাড় দেয় নাই। হুম। প্রতিটা বিষয়ে সে কথা বলে গেছে। গণমানুষের আপনি যেটা বলছেন হুজুর যে গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা। তো এখন সিস্টেমে আসলে অনেক কিছু চেঞ্জ দেখি। এখন মানুষ ভয় পায় না। হুম। এখন আগে মানুষ ভোট কিনতো। তো আর এখন মানুষ ভালো মানুষ দেখলে তাদেরকে নিজের থেকে টাকা দিচ্ছে। নিজের পয়সা খরচ কষ্টের টাকা আখের রস বিক্রি করতেছে। ওই কষ্টের টাকা চা বিক্রি করতেছে। হুম। ওই কষ্টের টাকা সে মানুষকে দিচ্ছে যে, আমরা নেতাদের থেকে টাকা নিলাম, ৳১,০০০ নিলাম, ৳৫০০ নিলাম, এটা আমার খরচ হয়ে যাবে। কিন্তু আমি যদি ভালো মানুষগুলোকে আমি ফোকাসটা আনতে পারি, লাইমলাইটে আনতে পারি এবং তাদেরকে ক্ষমতার জায়গায় বসাইতে পারি, নিজের কষ্টের টাকা দিয়ে তো আল্টিমেটলি আমার মানুষ কিন্তু আসলে বুঝে যে আমাদেরই ফায়দা হবে। এই দৃষ্টিভঙ্গি মানুষের চেঞ্জ হইছে এখন। ওই গোলামির চিন্তাভাবনা মানুষের থেকে সরে আসছে। এই যে কয়দিন আগেও একজন এনসিপির নেত্রী উনি পোস্ট করছে যে উনি তাসনিম জারা। জি, রাইট। হুম। নাসিম যারা পোস্ট করছে আ যে উনি নির্বাচনের প্রচারণার জন্য এরকম ফান্ডিং চান। ২৭ ঘন্টা না কয় ঘন্টায় কিন্তু মানুষ দিয়ে দিছে। উম আসলেই আমরা আসলে ওসমান হাদি লালন করি কিন্তু এটা প্রকাশিত করতে পারি না। কিন্তু আমরা এই দেশের মানুষটা আসলে এখনো কল্যাণ চায় এদেশে। এদেশকে ভালোবাসে। এটা একদম ক্লিন। এই হতাশার জায়গাটা আগে ছিল হয়তোবা এই দেশের কেউই ভালো না। কিন্তু না আমি দেখছি এটা পজিটিভিটি এমনভাবে গাচ্ছে যে না মানুষ আসলে যদি এখনো যদি কেউ দেশের জন্য কথা বলে, ইনসাফের জন্য কথা বলে, এখনো মানুষ পরিপূর্ণ সাপোর্ট দিবে। যেটা আমরা শহীদ ওসমান হাদির এই জানাজায় আমরা দেখতে পারছি। যে উসমান হাদি আসলে বাংলাদেশের রাজনীতিতে আদর্শ হয়ে থাকবে দীর্ঘকাল। বাংলাদেশের মানুষ বা রাজনীতিবিদ যারা আছে উসমান হাদিকে যদি ধারণ করতে পারে, তাইলে রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। সুন্দর একটা বাংলাদেশ আমরা ভবিষ্যতে আশা করতে পারি। উসমান হাদির কথা আমার যতবার মনে হয়, আমার কাছে আমার আমার শুধু ওই যে পূর্ববর্তী আমলে কোন এক নবীর আমলের যে ঘটনা আছে আসহাবে উখদুদ, আসহাবে উখদুদ এক বিস্ময় বালক ছিলেন, জি, হ্যাঁ? জাদুবিদ্যা শিখার জন্য, জি, জি, হ্যাঁ? যেই বালকের আ মানে জাদুবিদ্যা শিখতে গিয়ে একসময় তাওহীদ বা একত্ববাদ, আল্লাহর মনোনীত যে ধর্ম আছে সেই ধর্মের সাথে কোন একজন পাদ্রীর মাধ্যমে পরিচয় হয়। তো এই বালক যেমন তাকে ওই সমকালীন যে মূর্তি পূজক ছিল, আ সে কিন্তু একাধিকবার চেষ্টা করছে। একাধিক উপায়ে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ কইরে তাকে হত্যা করার জন্য। কোনোভাবে হত্যা করতে পারতেছিল না। শেষে যখন আ কোনোভাবেই সফল হইতে পারতেছিল না, তখন ওই যুবক চিন্তা করছে বা ওই বালক চিন্তা করছে যে, "আমার জীবনটা তো খুব বেশি একটা আ দামি না। আমার এই তুচ্ছ জীবন যদি চলে গিয়ে আমি হাজার, হাজার, লাখ, লাখ মানুষের মাঝে ঈমান জাগাইতে পারি, তাইলে আমি আমার একজন মানুষের জীবন এই দুনিয়া থেকে চলে গেলেই কি যায় আসে?" তো উনি কিন্তু ওই বালক বলছিল যে, "বাদশা আপনি যদি আমাকে মারতে চান, এভাবে মারতে পারবেন না। আপনি এক কাজ করেন, সারা দেশের যত মানুষ আছে সবাইরে এক জায়গায় জড়ো করেন। সবার সামনে আপনি যদি আমাকে হ্যাঁ, বিসমি রব্বি হাদাল গুলাম, জি। এই যুবকের নামে তীর নিক্ষেপ করলাম। এইভাবে যদি আপনি তীর নিক্ষেপ করেন, তাইলে আমাকে মারতে পারবেন।" এরপরে কি হয়েছিল? আপনার এই তার যে
নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বাদশা যখন ব্যবস্থা গ্রহণ করছে, তখন ঠিকই সকল মানুষ জড়ো হইছে। সবার সামনে বিসমি রব্বি হাযাল গুলাম বইলে তীর নিক্ষেপ করার পরে সামান্য একটু জায়গা বিদ্ধ হইছে। তো এই বালক তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করছিল। তো আমার কাছে মনে হয় উসমান হাদির ইমপ্যাক্টটা এরকম। সে আ তার জীবদ্দশায় তো চেষ্টা করছে বা তার বিভিন্ন আ প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন লাইভ বা টক শোর মাধ্যমে সে তার হকের কথা, তার চিন্তার কথা, ইনসাফের কথা বলে গিয়েছে। ওই আওয়াজগুলো কিন্তু আমাদের সবার কান পর্যন্ত পৌঁছায় নাই। জি, আমরা অনেকেই তখন এটাকে গুরুত্বের সাথে দেখি নাই, ইগনোর করেছি। কেউ হয়তোবা চোখের সামনে একটা ভিডিও আসলে দেখছে। বা আ অল্প কিছু মানুষ হয়তোবা তার কথাগুলো শুনেছে বা তার কথার প্রতি তার এই চিন্তার প্রতি মুগ্ধ ছিল। কিন্তু মেক্সিমাম মানুষ জানতই না ওসমান হাদির কথা। তো তার এই যে ইন্তেকাল, এই ইন্তেকালের মাধ্যমে ওসমান হাদি যেই দাবিটা করছিল বা যেই তার চিন্তা ছিল যে আমি এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটিতে গিয়ে ইনসাফের কথা পৌঁছে দেব। জি। আল্লাহ তাআলা কুদরতিভাবে দেখেন তার ইন্তেকালের পরে সারা বিশ্ব জুড়ে তার এই দাবি, তার এই আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছে দিছেন। তো ওসমান হাদিকে আমাদের ধারণ করা উচিত। ওসমান হাদির যে রাজনৈতিক দর্শন আছে, দেশাত্মবোধ আছে, হ্যাঁ? মানবতাবোধ আছে, এটাকে আমাদের রাজনীতিবিদদের ধারণ করা উচিত। আমরা আসলে এমন দৃশ্য ইতিপূর্বে কোনো মানুষের জন্য দেখছি বলে আমাদের মনে হয় না। একজন বাবা তার সন্তান কাঁধে নিয়ে তার ২ চোখ বেয়ে পানি পড়তেছে। অঝরে সে বলতেছে, "আমি আমার ওসমান হাদি চাই। আমার সন্তানকে আমি হাদি বানাবো।" ওসমান হাদি আমাদের ভিতরে এমন কিছু দিয়ে গেছে আমরা মনে হয় চাইলেও এটা থেকে ফিরতে পারবো না। আমরা মনে হয় আর সে ওই সুযোগটা আর কোনদিন দিব না। যারা দেশকে আসলে অস্থিতিশীল করবে বা দেশে দুর্নীতি করে ঠিক ওই যে আগের মতো গতানুগতিকভাবে যে একজন শীর্ষ সন্ত্রাসী সে বের হবে তারা ফুলের মালা দিয়ে বরণ করবে। এই সময়টা মনে হয় চলে যাবে। এটা আমি বিশ্বাস করি চলে যেতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা করি মানুষ আগের চেয়ে এখন শিক্ষিত হচ্ছে, সচেতন হচ্ছে। আ ইন্টারনেটের আপনার বা প্রযুক্তির আ কল্যাণে মানুষ ভালো-মন্দ সবকিছু দেখতে পারতেছে, জানতে পারতেছে। এ কারণে মানুষের মাঝে সচেতনতা বাড়তেছে। আগের মতো আমরা অল্প কিছু মানুষ আ সরকারি জায়গাগুলো দখল করে রেখে বা মিডিয়া ইত্যাদিকে দখলে রেখে নিজেদের যে চিন্তা শুধুমাত্র নিজেদের যে আ মানে জীবনাচার, দর্শন চাপিয়ে দেওয়ার একটা সুযোগ আগে ছিল, এটা এখন সীমিত হয়ে আসছে। এখন আ মিডিয়ার প্রবাহের কারণে, তথ্য প্রবাহের কারণে মানুষ দেশে বিদেশের ভালো-মন্দ সবকিছু বুঝতে পারতেছে, জানতে পারতেছে, দেখতে পারতেছে। এখান থেকে মানুষের মাঝে এক ধরনের সচেতনতা তৈরি হইছে। ভালোকে ভালো বলা বা মন্দকে মন্দ বলা। ভালো মানুষকে আ আপনার সমর্থন করা, মন্দ মানুষকে এভয়েড করা। এই জিনিসটা এখন মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণে আসছে। এবং আমি মনে করি দিন এই চেতনাটা মানুষের মাঝে আরো বাড়বে। জীবিত হাদি বনাম শহীদ হাদি কি বেশি শক্তিশালী? অবশ্যই শহীদ হাদি। জীবিত হাদির চেয়ে অবশ্যই শহীদ হাদি বেশি শক্তিশালী। কারণ জীবিত হাদি জীবদ্দশায় তার নিয়ত ঠিক ছিল, তার কার্যক্রমও ঠিক ছিল। কিন্তু জীবিত থাকলে সে ওই ইমপ্যাক্টটা ফেলতে পারত না। এখন শহীদ হয়ে যাওয়ার পরে তার যে চিন্তাগুলো যেভাবে ইমপ্যাক্ট ফেলতে পারছে এবং শহীদ হাদিও এই কথা একাধিকবার বলে গেছেন যে, "আমি ৫০ বছর রাজনীতি করতে চাই না। আমি ৫ বছরে যদি ৫০ বছরের ইমপ্যাক্ট ফেলতে পারি, তাহলে আমার জন্য ৫ বছরই এনাফ।" আমি মনে করি শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় যতটা শক্তিশালী ছিল, তার আবেদন যেই পরিমাণের ছিল, তার চেয়ে বেশি আবেদন তার বেড়ে গেছে। তার শক্তি বেড়ে গেছে, শক্তিমত্তা বেড়ে গেছে। তার আওয়াজ আরো ক্ষিপ্র গতিতে প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে গেছে শাহাদাতের মাধ্যমে। এজন্য অবশ্যই আ শহীদ হাদি জীবিত হাদির চেয়ে বেশি শক্তিশালী। ওনার যে আল্লাহ তাআলার কাছে চাওয়া ছিল আল্লাহ তাআলা কবুলও করছেন। উনি মিছিলের মাঝখানে শহীদ হতে চেয়েছিলেন। না, এখানে একটা বিষয় দেখেন, আসলে শহীদ হয়ে যাবেন এই ধারণাটা উনার আরো বেশি বদ্ধমূল হইছে। উনাকে কিন্তু হুমকি দেওয়া হইছে। জি। একাধিক নাম্বার থেকে একাধিকবার বারংবার হুমকি দেওয়া হচ্ছিল এবং উনি বুঝতে পারছিলেন আমি যদি এই মিশন নিয়ে চলতে থাকি, আমার উপর যেকোনো সময় অ্যাটাক হইতে পারে। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়টা দেখেন, এই জাতীয় হুমকি-ধমকি যখন কোনো ভালো কাজের বিপক্ষে আসতে থাকে, সাধারণ মানুষ বা ভীত মানুষ যারা মিশনারি না
যাদের নিজস্ব মিশন নাই বা ভিশন নাই, এই জাতীয় মানুষ কিন্তু থমকে যায়, থেমে যায়। হুমকি আসছে, ঠিক আছে আমি এত ঝামেলা করব কেন? জি। তো উসমান হাদি বারবার হুমকি আসা সত্ত্বেও সে কিন্তু তার যে কার্যক্রম ছিল তা অব্যাহত রেখেছে। তার মিশন সে চালু রেখেছে। মৃত্যুকে পরোয়া করে নাই। এই জায়গাটাই কিন্তু অন্য সাধারণ ভালো কাজ করার বা অন্য সাধারণ আ মিশনারি এবং উসমান হাদির পার্থক্য। উসমান হাদি অন্যদের থেকে আলাদা। সে হুমকি-ধমকি কোনো কিছুকে পরোয়া না কইরেও নিজের উদ্দেশ্যের উপর অবিচল ছিল, যেটা অন্য সাধারণ মানুষ পারে না। বর্তমান সময়ে মানুষ আসলে সবচেয়ে বেশি ধারণ করতেছে ওসমান হাদিকে এবং সবাই আ বুক ফুলিয়ে বলতেছে, মনে ধারণ করে বলতেছে আমরা হাদি হব। হুম। একটা সমাবেশে লাখ, লাখ মানুষ সবাই আমরা হাদি হব বলতেছি। বা সমস্ত মারাও তার সন্তানকে হাদি বানাবেন এই সংকল্প করতেছেন। লিডার তো বাই বর্ন হয়। কিন্তু আসলে কি আমরা সবাই হাদি হতে পারবো? কিভাবে পারবো? লিডার বাই বর্ন হয় যেমন, আবার আ কোনো ক্ষেত্রে আ অ্যাচিভ ও হয়। লিডারশিপ অ্যাচিভ বা অর্জনের মাধ্যমেও হয়। হ্যাঁ? এটাও বাস্তব। বাই বর্ন হয়, এটা মিরাকল। আল্লাহ তাআলা কুদরতিভাবে কারো মাঝে এই ক্ষমতা দিয়ে রাখেন। আবার অ্যা এটাও বিরল না যে একজন মানুষের মাঝে একসময় লিডারশিপ ছিল না। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তার মাঝে সেই আ প্রতিভা তৈরি হয়েছে। এবং যেই আ বিষয়টা মানুষ হয়তোবা তার কাছ থেকে আকাঙ্ক্ষা করত না, তার চেয়েও ভালো রকমের নেতৃত্ব তার থেকে আ মানে পাওয়া যাচ্ছে। এটারও কিন্তু নজির আছে। সময় মানুষকে লিডার বানায়। আপনার ওই কথাটা যেমন সত্য, বাই বর্ন মানুষ লিডার হয়। আবার পরিবেশ পরিস্থিতিও অনেক সময় মানুষকে কি বানিয়ে দেয়? লিডার। লিডার আমরা বানিয়ে যদি প্যালেস্টাইনের দিকে তাকাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বেশি দেখতে পারবো। তো এইজন্য ওসমান হাদি হওয়াটা অসম্ভব না। আমি একটা খুব চমৎকার একটা উদাহরণ আমার মাথায় আসছে। আমি অনেকবার চিন্তা করছি, এটা শেয়ার করি আপনাদের সাথে। দেখেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রাহিমাহুল্লাহ জি, একজন ভালো আলেম ছিলেন, মুসলিম স্কলার ছিলেন। উনি কিন্তু যেই সময়টায় একটা মধ্যম আ পন্থা বা মধ্যম চিন্তার প্রচার প্রসার নিয়ে কাজ শুরু করছিলেন। মিডিয়ায় লেখালেখির মাধ্যমে, টিভিতে বিভিন্ন প্রোগ্রাম করতেন। উনি যে চিন্তাটা নিয়ে বা যেই দাওয়াতটা নিয়ে, যেই সেবামূলক কাজ নিয়ে আ অগ্রসর হচ্ছিলেন, উনার কিন্তু একটা ট্রাস্টও ছিল, আসুন্নাহ ট্রাস্ট। জি। হ্যাঁ? উনি কাজটা করতেছিলেন। ওই সময়ে কিন্তু বাংলাদেশে আপনার আব্দুল্লাহ আ আ জাহাঙ্গীর সাহেব রাহিমাহুল্লাহর বাইরে অন্য মানুষরা ছিলেন, কিন্তু তাদের এত সাড়া শব্দ ছিল না। বিশেষ করে মিডিয়ায় আসার বিষয়টা ছিল না, বা সকল মানুষকে নিয়ে কাজ করার পরিকল্পনা ছিল না। তো দেখেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের ইন্তেকাল হওয়ার পরে শায়েখ আহমদুল্লাহর মতো ব্যক্তি আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে বাংলাদেশে আবির্ভূত হবেন এবং এইভাবে দেশের মানুষকে সার্ভ করবেন, এটা কিন্তু কারো কল্পনায় ছিল না। জি, কিন্তু ঠিকই আমরা শায়েখ আহমদুল্লাহর মতো একজন ব্যক্তি আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বিকল্প হিসেবে পেয়ে গেছি, এবং আরো শক্তিশালী রূপে উনি কি করতেছেন, এই উনার যে কাজগুলো ছিল, মিশনগুলো ছিল, সেইগুলা যদিও ভিন্ন নামে, ভিন্ন ব্যক্তির মাধ্যমে কাজগুলো হচ্ছে, কাজগুলো চলতেছে। তা আমি আশাবাদী উসমান হাদি আ যদিও নাই, তবে ওসমান হাদির চেয়েও বাই অ্যাচিভ কিংবা যোগ্যতা অর্জনের মাধ্যমে এই চেতনাকে ধারণ করার মাধ্যমে এইরকম তার সমপর্যায়ের কোনো ব্যক্তি তৈরি হবে, এই ব্যাপারে আমি আশা রাখতে চাই, আশ্বস্ত থাকতে চাই। ইনশাআল্লাহ। এখন বর্তমান যে গুরুত্বপূর্ণ বিষয়টা এটা হচ্ছে আমরা ইতিপূর্বে তো অনেক হত্যাযজ্ঞ এবং অনেক ভয়ংকর বিষয় বাংলাদেশে ইতিপূর্বে হতে দেখছি এবং বিচার ব্যবস্থার অবস্থা সবচেয়ে শোচনীয়। সাগর রুনি, বিডিআর হত্যা এবং ফেলানী হত্যাসহ যত ইতিপূর্বে ভয়ংকর, ভয়ংকর বিষয় হইছে, আমরা কোনটারই শহীদ আবরার ফাহাদ আমরা কোনটারই আসলে ইনসাফ পাই নাই। প্রচুর ধীরগতি এবং আলোর মুক্ত দূরের কথা কিছুই দেখিনি। তো আমরা কিভাবে প্রত্যাশা করব যে আমাদের শহীদ ওসমান হাদির এই বিষয়টা বিপরীত হবে না? আসলে দেখেন, আ আমার কাছে মনে হয় বাংলাদেশে কিছু বিষয়ের বিচার তো খুব রেপিডলি হয়। রেপিডলি হয়। যেমন দেখেন না, 'প্রথম আলোতে', 'ডেইলি স্টারে' আক্রমণ হইছে। এটার বিচার যেই গতিতে হইছে, এটার বিরুদ্ধে এটার আ যারা অপরাধটা অফেন্সটা করছে,
তাদের বিরুদ্ধে সরকার যতটা অ্যাক্টিভলি আপনার অ্যাকশন নিয়েছে, আ রেপিডলি অ্যাকশন নিয়েছে, দ্রুত গতিতে অ্যাকশন নিয়েছে। এইভাবে আসলে তো মানুষ, দেশের মানুষ হিসেবে সবাই আশা করে যে কেউ বিচার প্রার্থী, তার বিচারের ক্ষেত্রে যেন সরকার এইভাবে সাড়া দেয়। কিন্তু একটা খুব দুঃখজনক ব্যাপার, বাংলাদেশে কিছু, কিছু ঘটনাকে দেখলে আমার কাছে মনে হয় যে আটলান্টিক মহাসাগরে একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গল, জি, হ্যাঁ? তো এটা সম্পর্কে প্রচলিত আছে ওই জায়গাটায় কোনো কিছু গেলে ওইটা হারায়া যায়। ওই জায়গাটা সম্পর্কে আজও পর্যন্ত এত প্রযুক্তি, এত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করার পরেও ওইটার রহস্য মানুষ কি করতে পারে নাই? উদ্ঘাটন করতে পারে না। ওইখানে কোনো কিছু গেলে গায়েব হয়ে যায়। আমার কাছে মনে হয় বাংলাদেশেও কিছু, কিছু বিষয় বারমুডা ট্রায়াঙ্গল এর মতো। এই জায়গাটায় গিয়ে ওইখান থেকে আর কোনো তথ্য মানুষ পায় না। ওইখান থেকে ওই জিনিসটা গায়েব হয়ে যায়। ওইটার ব্যাপারে কোনো তথ্য আর মানুষের সামনে প্রকাশ করা হয় না। এর মাঝে সাগর রুনির হত্যাকাণ্ডটা দেখেন। এটা তো আ অনেক বছর হয়ে গেল সাগর রুনির হত্যাকাণ্ড। এটা গত সরকারও তার যে বিচার আছে, বিচারটাকে পিছাইতে সরকার বিদায় হইল। এই সরকার আসলো। এই সরকারের আমলে তো আসলে আশা করা করা যায় যেত বা আমরা আশা করতাম যে এই একটা বিচার এতদিন যাবৎ একজন সা সাংবাদিক সংবাদকর্মী, সাংবাদিক দম্পতি তাদেরকে নির্মমভাবে হত্যা করা হইল। তাদের বিচারটা এরা অগ্রাধিকার ভিত্তিতে করবে। কিন্তু দেখেন আজও পর্যন্ত এটার কোনো সুরাহা হলো না। আবরার ফাহাদের কথা বলছেন। আমাদের উসমান হাদির বিষয়টা দেখেন। একেবারে কবরের নীরবতা। আমি এটাকে বলি যে অন্তত সরকারের পক্ষ থেকে তো এই জায়গায় এতটুকু করতে পারতো এরা মাঝে মধ্যে আইসা ব্রিফ করতে পারতো এই জি, বিচারটার। যেহেতু এই হত্যাকাণ্ডের সাথে বা এই হত্যাটার সাথে আপনার বাংলাদেশের সিংহভাগ মানুষের আবেগ জড়ায় গেছে। এত, এত মানুষ গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের আবেগকে তো শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ? বলা হয় যে গণতান্ত্রিক রাষ্ট্রের মাঝে জনগণই সবকিছুর মালিক। তো এত, এত মানুষের যে একটা আবেগ আছে, সে আবেগকে শ্রদ্ধা জানায়া এই বিচার কার্যক্রমটাকে তো একটু প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল। এবং হয়তোবা অনুসন্ধানের পরেও, সরকারি অনুসন্ধানের পরেও হয়তোবা এটার কোনো ক্লু পাওয়া নাও যেতে পারে বা আ আপনার আসামিকে ধরা নাও যেতে পারে, বিলম্বিত হইতে পারে। কিন্তু সরকারের লোকরা তো এই দৈনিক এটাকে একটা আপডেট দিতে পারত। যে আমরা এটার জন্য এই পদক্ষেপ নিচ্ছি আর নিয়েছি। আজকের আপডেট এটা। এবং সান্ত্বনার বাণী যেটা শোনানো মানুষকে যারা ইনকিলাব মঞ্চের হয়ে কাজ করতেছে বা সারা দেশে যারা ওসমান হাদির বিচারের জন্য অপেক্ষায় আছে, বিচার প্রত্যাশী, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তো দৈনিক একটা ব্রিফ সরকারের পক্ষ থেকে করতে পারে। আসলে সবচেয়ে বেশি অবাক হয়েছি আমরা যখন জানাজায় গেলাম, সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনার কাছ থেকে সবার কিন্তু একটা প্রত্যাশা ছিল অন্তত বিচারের একটা আশ্বাস তিনি দিবেন এই বিশাল জমায়েতের সামনে যে আমরা অচিরেই অ্যা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটার বিচার করব এবং অপরাধীকে শাস্তির সম্মুখীন করব। এই বিচারের আশ্বাসটা ডক্টর ইউনূস সাহেব দিলেন না। তো এই সকল আ ঘটনা থেকে আমার মনের মাঝে একটা প্রশ্ন জাগে। বাংলাদেশেও কি বারমুডা ট্রায়াঙ্গল এর মতো কোনো কিছু আছে? যেখানে গেলে সবকিছু গায়েব হয়ে যাবে। ওইখান থেকে আর কোন তথ্য ফিরে আসবে না বা মানুষ ওইটার কোনো তথ্য জানতে পারবে না। এরকম আ কোনো কিছু আছে কিনা? যে কোনো ব্যক্তির হত্যাকাণ্ড কোনো একটা গোষ্ঠীর মাধ্যমে যদি হয়, কোনো একটা ইস্যুতে যদি হয়, তাহলে এটার বিচার কিংবা এটার তথ্য ইনফরমেশন জাতির সামনে আর কোনো সময় প্রকাশ করা হবে না। এই জাতীয় কোনো কিছু আছে কিনা এই প্রশ্নটা কিন্তু মানুষের মাঝে থেকেই যায়। দীপুচন্দ্র দাস যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে ওই ক্রিটিক্যাল একটা সময়ে তাকেও কিন্তু পুড়িয়ে মারা হইছে। কিন্তু তার ক্ষেত্রে কেন মানুষের নীরবতা? আর ওসমান হাদির ক্ষেত্রে কেন এত বিস্ফোরণ? এই বিষয়টা আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি আসলে আ ওসমান হাদির মৃত্যুতে বিস্ফোরণ আর দীপুচন্দ্র দাশের মৃত্যুতে নীরবতা। এই কম্পেয়ারটা আমি করতে চাই না। উসমান হাদি একজন পাবলিক ফিগার ছিলেন। তার একটা পরিচিতি ছিল, সেলিব্রিটি ছিলেন। তার একটা মিশন ভিশন ছিল, যেটা মানুষের আবেগকে নাড়া দিয়েছে। যে কারণে তার আ তার মৃত্যুকে কেন্দ্র করে মানুষের মাঝে যে হইচইটা হবে, এটা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে হবে না, এটাই স্বাভাবিক। তবে দীপুচন্দ্র দাশকে যে হত্যা করা হয়েছে, এই হত্যাটাও একটা রহস্যজনক ব্যাপার। উসমান হাদিকে নিয়ে যখন হইচই চলতেছে সারা দেশে, তার
দিক থেকে বা মানুষের নজরকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিংবা এই ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করে যারা আধিপত্যবাদী শক্তি আছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়া যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হয়েছে। হ্যাঁ? এইটাকে কেন্দ্র করে আ আপনার এই দেশে যারা প্রতিবাদী কণ্ঠ আছে তাদেরকে স্তব্ধ করে দেওয়া, থামিয়ে দেওয়া, তাদের ভিতরে ভয়ভীতি তৈরি করা। হ্যাঁ? দেশের এবং বাইরের রাষ্ট্র থেকে চাপ প্রয়োগ করার জন্য এরকমটা পরিকল্পিতভাবে করা হয়েছে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ দেখেন দীপচন্দ্র দাসকে আসলে কেন হত্যা করা হয়েছে? এটার কিন্তু কোনো ক্লু পাওয়া যায় না। শুধু জানা যায় যে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে। তাও আবার কত লম্বা সময় ধরে তাকে পিটাইলো, মারলো, শারীরিকভাবে আঘাত করলো। এরপরে এই লোকটাকে গাছে উপরে একজন লোক বা ২ জন লোক উঠছে। তাকে গাছের মাঝে ঝুলাইছে। যে এই যে এতগুলো কাজ করলো এটার জন্য তো অনেক লম্বা সময়ের দরকার। অনেক লম্বা সময় ধরে এই কাজগুলো হইছে। আ তো লম্বা সময় ধরে হইছে এই সময়গুলোতে প্রশাসন কি করছে? পুলিশ ফোর্স কেন এই এত লম্বা সময়ের মাঝে আইসা এটাকে নিয়ন্ত্রণ করল না বা তাকে আ নিরাপত্তা দিল না? ২ নাম্বার বিষয় হচ্ছে বলা হয় যে ধর্ম অবমাননা। আসলে সে ধর্ম অবমাননাটা কি করছে এটা কিন্তু এটা পাওয়া কিন্তু যায় না। পাওয়া যায় না। জি, তাইলে কি আসলে তাকে হত্যা করা হইছে? হত্যা করে এরপরে এটার নাম দেওয়া হইছে যে ধর্ম অবমাননা করছিল এজন্য ক্ষুব্ধ মানুষ বা মুসলিম জনতা তাকে হত্যা করা হয়েছে, হত্যা করেছে। এই কথাটা পরবর্তীতে বানিয়ে প্রচার করা হইছে কিনা? জি। এই প্রশ্নটা কিন্তু এখানে আসে। একজন ব্যক্তি যদি ধর্ম অবমাননা করে থাকে, সুনির্দিষ্টভাবে বলতে হবে তো সে কি এ বলছে ধর্ম হ্যাঁ, সম্পর্কে? কোথায় বলছে? কে শুনছে? কোন মিডিয়ায় আসছে কিনা? জি। এরকম কোনো তথ্য নাই। এই লোকটাকে মেরে ফেলা হইল, পুড়িয়ে ফেলা হইল। এরপরে বলা হচ্ছে যে ধর্ম অবমাননা করছিল নাকি? এরপরে তাকে ক্ষুব্ধ জনতা মেরে ফেলছে। আমার কাছে তো মনে হয় এটাও একটা পরিকল্পনারই অংশ এবং 'প্রথম আলো', 'ডেইলি স্টারে' আগুন দেওয়া এই সবগুলো একই পরিকল্পনার অংশ। ওসমান হাদিকে হত্যা এই জাতীয় বিষয়গুলো কইরে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং আ যারা কুচক্রী মহল আছে এটাকে কেন্দ্র করে কিছু ফায়দা জি। লুটে নেওয়ার একটা পরিকল্পনা হয়তোবা থাকতে পারে এখানে। ক্ষমতালোভীরা ভারতের দাসত্বে কি স্বার্থ খুঁজে পায়? এটা মানে আসলে কি শুধুই ক্ষমতা টিকায় রাখার জন্য নাকি এটা জাতীয় স্বার্থ বিসর্জনের এক নগ্ন হিসাব-কিতাব? আল্লাহ তাআলা ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তো যারা আধিপত্যবাদী বা পরাশক্তির চাটুকারিতা কইরে, গোলামি কইরে ক্ষমতায় টিকে থাকতে চায় বা ক্ষমতায় যেতে চায়, আমার কাছে মনে হয় তাদের সামনে জলজ্যান্ত একটা উদাহরণ হচ্ছে আওয়ামী লীগের পতন। আওয়ামী লীগের চেয়ে আওয়ামী লীগ দলটাকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেইভাবে নগ্ন সমর্থন দিয়েছে, একটা পরিবারকে যেইভাবে তারা সাপোর্ট দিয়ে গেছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, এভাবে তো অন্য কোনো দলকে বা পরিবারকে দেয় নাই, ভবিষ্যতে দেওয়ার সম্ভাবনাও নাই। তো এরপরেও কি তারা টিকে থাকতে পারছে? তাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকার জন্য কেন আমাকে কোনো রাষ্ট্রের তাবেদারি করতে হবে? এটা এক ধরনের হীনমন্যতা কিংবা দেশের সাথে গাদ্দারি। আপনি দেখেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র অনেক শক্তিধর। আমাদের দেশের বা ৩ দিক থেকেই ওই রাষ্ট্রটা আমাদেরকে বেষ্টন করে রেখে আছে। তাই বলে কি তাদের সাথে আমাদের ন্যায্যতার সম্পর্ক হইতে পারে না? আমাদের দেশ একটা স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, একটা সার্বভৌম রাষ্ট্র। তো আমরা আমাদের প্রতিবেশী যে সকল রাষ্ট্র আছে, আশেপাশে যে রাষ্ট্র আছে, আমরা প্রত্যেক রাষ্ট্রের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই। ন্যায্যতার ভিত্তিতে যদি আমরা সম্পর্ক রাখি, তাদের সাথে তো আমাদের সবসময় শত্রুতা রাখা, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তাদের সাথে যুদ্ধাঙ্গদেহী হয়ে থাকার কোনো প্রয়োজন নাই। তারা যদি আমাদের বন্ধু হয়, আমরা তাদের সাথে বন্ধু হয়ে থাকতে পারি, এটা তো ২ দেশের জন্যই কল্যাণকর। কিন্তু এই ন্যায্যতার জায়গাটা থেকে আমরা সরে গিয়ে আমরা কেন দাস হয়ে যেতে চাই বা গোলামি করতে চাই? গোলামির চেয়ে ন্যায্যতার অধিকারের ভিত্তিতে সম্পর্ক রাখাটা কি সম্মানের না? এবং এই ন্যায্যতার অধিকারের ভিত্তিতে যদি আমরা সম্পর্ক রাখি, তাইলে যেমন পারস্পরিক স্থিতিশীলতা, শান্তি বিরাজ করবে, প্রত্যেকটা দেশের অধিকারও সুরক্ষিত হবে, আমরাও মাথা উঁচু করে চলতে পারব। কিন্তু আমাদের দেশের যে সকল রাজনীতিবিদ মনে করে যে আমাকে গোলামিই করতে হবে, তাদের এই কথাটা বোঝা উচিত, এই গোলামি আপনি বা আপনার দল ব্যক্তিগতভাবে বা দলগতভাবে করতে পারেন। এই দেশের
আপামর জনতা, লক্ষ কোটি মানুষ এই গোলামিকে পছন্দ করে না। তারা স্বাধীনভাবে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে চলতে চায়। ন্যায্যতার অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে তারা চলতে চায়। জি। মানুষের এই যে চাওয়া আছে সেই চাওয়ার প্রতি রাজনৈতিক দলগুলোর সম্মান প্রদর্শন করা উচিত। একজন হাদীকে তো হত্যা করা গেছে। কিন্তু আসলে হাজারো হাদীর জন্ম ঠেকানো কি সম্ভব কিনা? কিছুতেই সম্ভব না। একজন হাদীকেও তো ঠেকানো সম্ভব না। বনী ইসরাইল তো একজনকে ঠেকানোর জন্যই, ফেরাউন একজনকে ঠেকানোর জন্যই হাজার, হাজার মানুষকে হত্যা করছে। হাজার, হাজার সন্তানকে, ছেলে সন্তানকে হত্যা করছে। কিন্তু যে একজনকে ঠেকানোর জন্য হত্যাকার যজ্ঞ চালাইছিল সে একজনকেই তো ঠেকাইতে পারে নাই। আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলার কুদরত বোঝা তো কঠিন। একজনকেই ঠেকানো যায় না, সেই জায়গায় হাজার, হাজার হাদী যদি তৈরি হয়, লক্ষ, লক্ষ হাদী যদি তৈরি হয়, তাইলে তাদেরকে ঠেকানোর কোনো পথ আছে বলে আমার মনে হয় না বা কেউ ঠেকাতে পারবেও না, কখনোই না। জি। আলোচনার শেষ পর্যায়ে যেহেতু আমি একেবারে উপসংহার হিসেবে ২ টা বিষয় মানুষের সামনে বলতে চাই যে, ওসমান হাদীকে আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা দালাল হিসেবে চিহ্নিত না করি। ওসমান হাদী প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে বলেছে, প্রত্যেকটা ন্যায়ের প্রশংসা করেছে। সেই অন্যায়কারী যেই ব্যক্তি হোক, যেই দল হোক, যেই দেশ হোক, তার বিরুদ্ধে সে সোচ্চার ছিল। আর ন্যায়কারী সেই ব্যক্তি বা দল যেই হোক না কেন, তাদেরও সে কিন্তু প্রশংসা করেছে। আপনি শুনে থাকবেন ওসমান হাদী কিন্তু জায়গায়, জায়গায় বলেছে জিয়াউর রহমানের কথা এবং বিএনপির হাত ধরেই তার রাজনীতিটা শুরু। এই কথা সে বলেছে। জিয়াউর রহমানকে সে বাংলাদেশের একজন আদর্শবাদী নেতা হিসেবে বারবার উপস্থাপন করেছে। খালেদা জিয়াকে বলছেন যে আ গণতন্ত্রের আইকন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বশেষ, সর্বশেষ প্রতীক। এইভাবে কিন্তু জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি, এনসিপি প্রত্যেকেরই যার, যার অবদানের কথা সে যেমন স্বীকার করেছে, তাৎক্ষণিক যে সকল অন্যায়গুলো তার চোখের সামনে আসছে সেগুলোর প্রতিবাদ করছে। এমনকি সে কতটা উদারতা তার মনের ভেতরে লালন করছে সে বলে যে আমি আমার শত্রুর সাথে ইনসাফ চাই। যে শত্রুর সাথেও ইনসাফ চাই। আওয়ামী লীগের যেই লোকটা নিরীহ কোন কার্যক্রমের সাথে জড়িত বাকি ফ্যামিলিগতভাবে আওয়ামী লীগ সাপোর্টেড বা এরকম কিছু তার ক্ষেত্রেও সে ইনসাফ চায়। এজন্য আমি বলব যে ওসমান হাদীকে নিয়ে যেন এই নোংরা রাজনীতিটা না হয়। হুম। সে অমুক দলের, তমুক দলের বইলে তার যে আবেদনটা আছে, তার প্রতি মানুষের সিম্প্যাথিটা আছে, এটাকে যেন হেয় করা না হয়। আমি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে যারা রাজনীতির সমর্থক আছি, বিভিন্ন দলের সমর্থক, সবাইকে বলব এই জায়গাটায় আপনারা অন্তত একজন মানুষের প্রতি সম্মান দেখান। যেই মানুষটা বাস্তবে তার জীবনে কাউকে অনর্থক ছোট করে দেখায় নাই। আবার কারো গ্লোরিকে, কারো অ্যাচিভকে সে খাটো করে নাই। জি। তো এই মানুষটাকে শুধু বিভিন্ন স্বার্থের কারণে আপনারা রাজনৈতিক বলি দিবেন না। তার আদর্শকে বলি দেবেন না। পারলে তার আদর্শকে ধারণ করেন। রাজনীতিতে যার যতটুকু সম্ভব সেটুকু যদি নিতে পারেন, আশা করি আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ উন্নতি সাধন করবে। দেশে একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর আগামী হ্যাঁ, আমাদের জন্য অপেক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবগুলো বিষয় বোঝার এবং আ সেই অনুযায়ী সামনের কার্যক্রম পরিচালনা করার তৌফিক জাযাকাল্লাহ খাইর হুজুর অনেক মূল্যবান সময় দিলেন। অনেক, অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়া।